প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রোগ্রামের আজকের এই 4th ইয়ারের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেকচার নাম্বার 3 এবং এখানে এমপ্লয়ার্স এন্ড দেয়ার অর্গানাইজেশনস, আজকের যে টপিক সেটি হচ্ছে এমপ্লয়ার্স এন্ড দেয়ার অর্গানাইজেশনস। আমরা এই দুটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব, এমপ্লয়ার্স এবং তাদের যে সংগঠনগুলো থাকবে সেগুলোকে নিয়ে। তো যাই হোক, চলো তাহলে আমরা আজকের আলোচনায় চলে যাই। তোমরা জানো যে আজকের যে আমাদের সাবজেক্ট সেটি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এবং এটির কোড কিন্তু হচ্ছে 24-26-07। তো ঠিক আছে, শুরুতে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসলে এখানে এমপ্লয়ার্স স্টাইলস। তোমরা দেখবে সিলেবাসে তোমাদের আছে এমপ্লয়ার্স স্টাইলস ইন ডিলিং উইথ ওয়ার্কার্স। তাহলে এখানে আসলে আমরা একটা বিষয় খেয়াল করবো যে এখানে কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আসলে মালিক পক্ষ থাকে এবং শ্রমিক পক্ষ থাকে। তো আসলে এখানে যে মানে এখানে মূলত বিষয়টা কিরকম, যে কর্মচারীদের সঙ্গে যে নিয়োগকর্তা থাকবে সেই নিয়োগকর্তাগণের যে একটা কার্যক্রম, অর্থাৎ যিনি নিয়োগ করবেন তাকে আমরা বলি নিয়োগকর্তা। তো সেক্ষেত্রে এই যে নিয়োগকর্তা যিনি নিয়োগ করবেন তাদের যে একটা তাদের সাথে একটা যে কার্যক্রম বা ডিলিং এখানে বলা হচ্ছে যে তাদের ওয়ার্কার্সের সঙ্গে কিরকম তাদের কার্যক্রম থাকবে, সেই জিনিসটি নিয়ে আমাদের আজকের প্রথম আলোচনা। এবং এখানে শুরুতে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দ্য ওয়ার্কার্স ফর দ্য ভ্যাকেন্ট পোস্ট। সবার প্রথমে যে কাজটি সেটা হচ্ছে যে শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করবেন, এবং তারপরে কি হচ্ছে ক্রিয়েটিং দ্য পোস্ট, অবশ্যই সেখানে পোস্ট সৃষ্টি করবেন। হ্যাঁ, তারপরে দেখো টু ডিটারমাইন দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য ওয়ার্কার্স, অর্থাৎ নিয়োগকর্তার যে দায়িত্ব সেই বা সেক্ষেত্রে কর্মীদের যে দায়িত্ব সেই কর্মীদের দায়িত্ব কিন্তু নির্ধারণ করে দিবেন এই নিয়োগকর্তাগণ। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কিছু কাজ করে থাকেন। তারপরে দেখো টু ডিটারমাইন দ্য কম্পেনসেশন অর বেনিফিট, আসলে কি পরিমাণে সুযোগ সুবিধা নির্ধারণ মানে পাবেন একজন কর্মী, সেটিও কিন্তু একটি প্রতিষ্ঠানের যারা নিয়োগকর্তা তারা কিন্তু এখানে ঠিক করে দিবেন। এরপরে দেখো টু নো অ্যাবাউট দ্য ওয়ার্কার্স রিঅ্যাকশনস, অর্থাৎ কর্মীদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা কিন্তু তারা অনুধাবন করবেন এবং সমস্যার যে তারপরে দেখো টু ডিটারমাইন দ্য প্রবলেম এন্ড টু বি ফিক্সড, অর্থাৎ যে সমস্যার নির্ধারণ করবেন সেটি এবং সেটি সমাধানের জন্য আবার সেটি সচেষ্ট থাকবেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রমোশন এন্ড পানিশমেন্ট, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে একটা প্রতিষ্ঠানের কিন্তু যারা কর্মী থাকবে তাদের পদোন্নতির ক্ষেত্রেও নিয়োগকর্তারা কিন্তু সেটি ঠিক করবেন, এবং পানিশমেন্ট অর্থাৎ তাদের যে শাস্তি সেই শাস্তি তিরস্কার বা ছাঁটাই সেই ব্যবস্থাটাও কিন্তু তারা করতে পারেন। এবং এখানে বলছে ট্রেনিং অফ ওয়ার্কার্স, এবং প্রতিষ্ঠানের যে বিভিন্ন সময় তোমার হচ্ছে যে ট্রেনিং এর ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে দক্ষতার উন্নয়নের জন্য। সেই দক্ষতার উন্নয়নের জন্য যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে কিন্তু এখানে এই নিয়োগকর্তারাই করে থাকেন। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের এমপ্লয়ার্স স্টাইলস ইন ডিলিং উইথ ওয়ার্কার্স। তো এখানে দুটি পক্ষ আমি আবারও বলছি যে একটি হচ্ছে এমপ্লয়ার বা আরেকটা হচ্ছে এমপ্লয়ি বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখবো এবারে যে এ প্রোফাইল অফ বাংলাদেশ এমপ্লয়ার্স, আমরা যদি একটু খেয়াল করি তাহলে যে রূপরেখা আমরা বলছি যে যারা নিয়োগকর্তা থাকেন এই নিয়োগকর্তাগণের যে রূপরেখা সেই রূপরেখাগুলো কিরকম হতে পারে। শুরুতে দেখো প্রাইভেট অর্গানাইজেশন অ্যাজ এমপ্লয়ার্স, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাজ এ এমপ্লয়ার্স, আরেকটা হচ্ছে পাবলিক, আমরা জানি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি অ্যাজ এমপ্লয়ার্স। তো এক্ষেত্রে শুরুতে যে জিনিসটি সেটি হচ্ছে যে প্রাইভেট অর্গানাইজেশনস। সেই প্রাইভেট অর্গানাইজেশনসের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব যে ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বেসরকারি খাতকে মূলত উৎসাহিত করার জন্য বাংলাদেশের যে বেসরকারি সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের কিন্তু যে অগ্রগতি সেই অগ্রগতি অবশ্যই বেশ লক্ষণীয় আমরা জানি, এবং সেজন্যই কিন্তু বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোর সেই ব্যাপক পরিমাণের যে কর্মী নিয়োগের যে চিত্র সেটি কিন্তু আমাদের দেশে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। যেমন তৈরি পোশাক শিল্পের কথা বলতে পারি, বেসরকারি ব্যাংকের কথা বলতে পারি, ওষুধ শিল্পের কথা বলতে পারি। এগুলো এরকম বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে কিন্তু দেখা যায় যে তোমার হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করা হয়ে থাকে। এবারে দেখো আমরা যদি 2 নম্বরে চিন্তা করি গভর্নমেন্ট অ্যাজ এমপ্লয়ার, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিয়োগকর্তা হিসেবে সরকার যদি আমরা চিন্তা করি যে সরকারিভাবে নিয়োগ করছে, সেক্ষেত্রেও সেটি ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকার একটা বড় নিয়োগকর্তা, এবং সরকার তার প্রতিনিধির মাধ্যমে কিন্তু বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পদমর্যাদার কিন্তু তোমার হচ্ছে যে কর্মী নিয়োগ করে থাকেন। এবারে আমরা আরেকটা বিষয় দেখতে পারি সেটা হচ্ছে যে নিয়োগকর্তা এবং যে সরকারি মানে তোমার নিয়োগকর্তা কিন্তু আসলে প্রাইভেট এবং পার্টনারশিপ তোমার পাবলিক দুটো মিলিয়ে যখন হবে তখন তোমরা জানো যে তোমার হচ্ছে যে 2014 সালের
যে 12 এপ্রিল 12 মার্চ থেকে এই পিপিপি প্রজেক্ট অর্থাৎ আমাদের এখানে চলে এসেছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উন্নত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ন্যায় বাংলাদেশেও কিন্তু এখন এই পিপিপির যে ব্যবস্থা বা প্রাইভেট যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে যৌথ উদ্যোগ সরকারি এবং বেসরকারি, সেই যৌথ উদ্যোগ কিন্তু বাংলাদেশে পরিচালিত হয়ে আসছে এবং এই যৌথভাবে কিন্তু তখন বিভিন্ন ধরনের কর্মীকে বিভিন্ন মেয়াদে বা স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে পিপিপি এটা হচ্ছে, তাহলে এখানে 3 ধরনের ঘটনা আমরা দেখলাম, একটা হচ্ছে প্রাইভেটলি, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্ষেত্রে সরাসরি, আর একটা সবশেষে হচ্ছে যে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো মিলিয়ে সমন্বিতভাবে বা যৌথভাবে। তো যাই হোক, এবারে এই জিনিসটি যেটি আমরা দেখবো সেটা হচ্ছে যে অবজেক্টিভস অফ বাংলাদেশ এমপ্লয়ার্স। আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্টিভস অফ বাংলাদেশ এমপ্লয়ার্স। এক্ষেত্রে আসলে যে বাংলাদেশি এমপ্লয়ার থাকে তাদের আসলে উদ্দেশ্যগুলো কি কি থাকে আমরা সেই জিনিস নিয়ে আলোচনা করব। নাম্বার 1 আমরা যদি বলি যে প্রফিট ম্যাক্সিমাইজেশন অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ করা। হ্যাঁ, এটা অবশ্যই শুরুতেই সবারই একটা উদ্দেশ্য থাকে এবং আসলে যদি একটা প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান যদি ক্রমাগত বাজারে মানে মুনাফা অর্জন করতে যদি না পারে তাহলে বেশি দিন কিন্তু বাজারে টিকতে পারে না। আর সেজন্য কিন্তু নিয়োগকর্তাগণ সবসময় চান যে আসলে সুবিধাজনক একটা নিজেদের অবস্থান ধারণ করার জন্য মুনাফা বৃদ্ধি করতে। তারপরে দেখো ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কথা বলা হচ্ছে, সম্পদ সর্বাধিকরণ এবং মুনাফা। সবাই যে আসলে মুনাফা সর্বাধিকরণ করতে চায় সেটি নয়, অনেক সময় সেটি সম্পদ সর্বাধিকরণের করতে চায় এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য কিন্তু সম্পদ সর্বাধিকরণ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা মুনাফার চেয়ে সম্পদ সর্বাধিকরণে কিন্তু অনেক দিন ধরে বাজারে টিকে থাকা সম্ভবপর হয়। সেক্ষেত্রে নিজেদের কোয়ালিটির উপর অবশ্যই জোর দিতে হয়। দেখো এখানে বলছে 3 নম্বরের দিকে টু প্লে সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক দায়িত্ব পালন, সেই সামাজিক দায়িত্ব পালনের কথা, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন এনজিও বা নিয়োগকর্তাগণ যেসব দায়িত্ব পালন করেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু যেমন রাস্তা, সেতু বা স্কুল এ ধরনের কিছু জিনিস বা শিক্ষাবৃত্তিমূলক কিছু বিষয় এখানে আমরা দেখতে পাই যে এটাও কিন্তু বাংলাদেশি যে এমপ্লয়ার সেই এমপ্লয়ারদের কিন্তু উদ্দেশ্য। এবং তারপরে দেখো টু ইনক্রিজ গুডউইল অফ অর্গানাইজেশন। আমরা এখানে বলছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে নিয়োগকর্তা সেই নিয়োগকর্তার ন্যায় কিন্তু বাংলাদেশি নিয়োগকর্তাগণেরও কিন্তু অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করা। অন্য দেশের যেমন উদ্দেশ্য রয়েছে আমাদের বাংলাদেশের কিন্তু সুনাম উদ্দেশ্য করা। এজন্য কিন্তু প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু বাংলাদেশ সরকার গ্রহণ করে থাকে। তো টু ইনক্রিজ গুডউইল অফ অর্গানাইজেশন। আরেকটা বিষয় দেখো টু ক্রিয়েট অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানের যে কর্মী থাকবে সেই তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা, সেই কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করাটাও কিন্তু আমাদের বাংলাদেশের যে এমপ্লয়ার তাদের কিন্তু একটা উদ্দেশ্য। তো এই ছিল আমাদের তোমার হচ্ছে যে এমপ্লয়ার্সদের উদ্দেশ্য। এবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের চেম্বার অফ কমার্স, অর্থাৎ আমরা বলি বণিক সভা। হ্যাঁ, তো বণিক সভার ক্ষেত্রে আসলে আমরা এরকম ভাবে বলতে পারি যে আসলে একটা বিভিন্ন অঞ্চল ভিত্তিক বা শহর ভিত্তিক, হ্যাঁ, জেলা ভিত্তিক বা জাতীয় পর্যায়ে কিন্তু বণিক সভা গঠিত হয়, তোমরা সবাই জানো। এবং সেক্ষেত্রে আসলে এটা হচ্ছে এরকম একটা বিষয় যে যেটি আসলে একটা নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট একটা স্থান, হ্যাঁ, বা কোনো একটা দেশের যখন বণিক বা ব্যবসায়ীগণ তাদের যে ব্যবসায়ের যে স্বার্থ সেই স্বার্থ সংরক্ষণ এবং সম্প্রসারণের লক্ষ্যে যখন সম্মিলিত হয়ে একটা সমিতি গঠন করবে তখন আমরা সেটিকে বলতে পারি সেটা হলো বণিক সভা। যেমন ধরো এখানে এমসি শুক্লা তিনি বলেছেন যে চেম্বার্স অফ কমার্স ভলেন্টিয়ারি নন প্রফিট অ্যাসোসিয়েশনস অফ পিপল এনগেজড ইন ট্রেড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাহলে এখানে বলা হলো যে ব্যবসায় বাণিজ্য এবং শিল্পে নিয়োজিত যে ব্যক্তিবর্গ থাকবেন সেই ব্যক্তিদের একটা ঐচ্ছিক একটা সংগঠন এবং অবশ্যই ঐচ্ছিক এবং অমুনাফাভোগী সংগঠন, অর্থাৎ এখানকার যে উদ্দেশ্যগুলো বা কার্যাবলীগুলো সমাধান করা হবে এখানে কিন্তু কোনো ধরনের মুনাফা যুক্ত থাকবে না। তাহলে এটা একটা জাস্ট আমরা বলতে পারি যে ব্যবসায়ীদের যে একটা স্বার্থ সংরক্ষণ, সেই স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়ীদের যে ব্যবসায়ী সম্প্রসারণ, এই সম্প্রসারণের লক্ষ্যে বা দলীয় ভাবে যদি কোনো একটা স্বার্থ উদ্ধারের করার চেষ্টা করে বা স্বার্থ সংরক্ষণ বা, তো সেক্ষেত্রে কিন্তু এই বণিক সভাটা গঠন করা হয় এবং সম্মিলিত লক্ষ্য উদ্দেশ্য অর্জন করাটাই কিন্তু আসলে এই বণিক সভার অন্যতম প্রধান একটি তোমার হচ্ছে উদ্দেশ্য। তাহলে এবারে দেখো এইচএস সরকার উনি কি বলেছেন, এই চেম্বার অফ কমার্স ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ পারসনস এনগেজড ইন কমার্স ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর প্রোটেক্টিং দেয়ার ইন্টারেস্ট। এখানে স্পষ্টভাবে বলা হলো যে ফর প্রোটেক্টিং অ্যান ইন্টারেস্ট
অ্যান্ড প্রোটেক্টিং দেয়ার কমন কজ। এখানে বলা হচ্ছে যে স্বার্থ সংরক্ষণ করা এবং সাধারণ যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলিগুলোর উন্নয়নের যে জন্য একটা সংঘ যখন তৈরি করা হবে তখন আমরা সেটাকে বলবো, সেটা হলো চেম্বার অফ কমার্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চেম্বার অফ কমার্সের কথা। এবারে দেখবো আমরা সেই চেম্বার অফ কমার্সের আসলে ফরমেশনটা কি হতে পারে, অর্থাৎ এখানে গঠনগুলো কিভাবে হতে পারে। শুরুতে হতে পারে যেমন দেখো লোকাল চেম্বার অফ কমার্স, অর্থাৎ এখানে যে একটা বিশেষ স্থানের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি দেখা যায় যে আমরা সবাই জানি যে আসলে বণিক সভাগুলো কিন্তু, আমি আবারও বলছি যে অনেক সময় কিন্তু তোমার হচ্ছে যে বিভিন্ন অঞ্চল, জেলা বা বিভিন্ন একটা শহরের যে শিল্পপতি, ব্যবসায়ী বা ব্যাংকার বা আইনজীবী, এই যে একটা একই পেশার যে মানুষগুলো থাকবে এদেরকে নিয়ে একটা সংগঠন এখন, এবং তাদের অবশ্যই সেটি স্বার্থ সংরক্ষণ করে। এভাবে কিভাবে 3টি পর্যায়ে সাধারণত সংগঠিত হয়। একটি হচ্ছে স্থানীয় বণিক সভা, যেটা আমরা লোকাল চেম্বার অফ কমার্স বলি। আর একটা হচ্ছে আঞ্চলিক বণিক সভা, যেটাকে আমরা রিজিওনাল চেম্বার অফ কমার্স বলি। আর একটা হচ্ছে জাতীয় বণিক সভা, যেটা আমরা ন্যাশনাল বলছি। অর্থাৎ যখন কোনো একটা স্থানের ব্যবসায়ীগুলো, শিল্পপতি বা পেশাজীবী তোমার ব্যক্তিগণ স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে একটা বণিক সভা গঠন করবে একটা নির্দিষ্ট স্থানের, তখন সেটিকে আমরা বলবো সেটা হচ্ছে লোকাল চেম্বার অফ কমার্স। আর যখন সেটি নির্দিষ্ট একটা স্থানের মধ্যে বরাদ্দ না থাকে, যখন নির্দিষ্ট একটা স্থানকে কেন্দ্র করে গড়ে উঠবে, তখন সেটিকে আমরা বলবো সেটি হচ্ছে আঞ্চলিক বণিক সভা। আর জাতীয় যেটি, সেটা হচ্ছে পুরো একটি দেশ, অর্থাৎ বাণিজ্যের যে অনুকূল পরিবেশ সৃষ্টি বা লক্ষ্যের যে একটা সম্মিলিতভাবে একটা কেন্দ্রীয় সংগঠন যখন গড়ে উঠবে, তখন আমরা সেটাকে বলবো যে বাংলাদেশ তোমার হচ্ছে যে এটা হচ্ছে জাতীয় বণিক সভা। যেমন আমরা বলতে পারি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এগুলো হচ্ছে কি আমাদের বণিক সভা। তো যাই হোক, তারপরে দেখো বণিক সভার যে বৈশিষ্ট্যের কথা এরকম চিন্তা করা যেতে পারে, বা আমাদের যে উদ্দেশ্য সেটিও চিন্তা করা যেতে পারে। আমরা মোটামুটি বৈশিষ্ট্যের কথা একটু আগে জেনেছি, তারপরে আমি একটু একটু করে বলি। সেটা হচ্ছে যে এটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্য এবং শিল্পী নিয়োজিত যে মালিক পক্ষ থাকবেন, তাদের স্বার্থ সংশ্লিষ্ট একটা সভা বা সংঘ বা একটা সমিতি, এটা একটা গেল। এটা অবশ্যই একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান। নাম্বার 2 হচ্ছে এটি অবশ্যই যে তোমার অবশ্যই এটির যে পরিচালনা কমিটি, সেই পরিচালনা কমিটি কিন্তু এখানকার যে মালিক তাদের ভোটে কিন্তু নির্বাচিত হবেন। হ্যাঁ, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য বলা যেতে পারে এরকম যে বণিক সভার যে সদস্য পদ যারা থাকবেন, এই সদস্য পদ বাতিল করা বা গ্রহণ করা, সেক্ষেত্রে কিন্তু এই তোমার সদস্যপদ গ্রহণ করা কিন্তু সকল ব্যবসায়ী বা সকল শিল্পপতির জন্য কিন্তু বাধ্যতামূলক নয়, কেননা ইচ্ছে করলে তিনি করতে পারেন, ইচ্ছে করলে তিনি নাও করতে পারেন। আরেকটা বিষয় এখানে যে অবশ্যই এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সবার স্বার্থ সংরক্ষণ করা হতে পারে, এবং এটি অবশ্যই নির্দিষ্ট একটি জেলা, নির্দিষ্ট একটি উপজেলা, নির্দিষ্ট একটি বিভাগ, নির্দিষ্ট, এবং এটি জাতীয় ভিত্তিক হতে পারে। হ্যাঁ, এটি বিভিন্ন ভাবে হতে পারে। তো যাই হোক, এরপরে আমরা যদি আরেকটা জিনিস দেখি যে এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অবজেক্টিভস অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ বণিক এবং শিল্প সভার যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো কি কি দেখতে পাচ্ছ তোমরা। প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ বিজনেসম্যান, ব্যবসায়ীদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টকে সংরক্ষণ করাটা কিন্তু একটা উদ্দেশ্য। এরপরে দেখো বিজনেস এনভায়রনমেন্ট ডেভেলপ করা, অর্থাৎ আমরা যে ব্যবসায় পরিবেশের উন্নয়নের কথা চিন্তা করছি, তো সেদিক থেকেও ব্যবসায়ী পরিবেশ মানে বণিক সভার কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য কিন্তু হলো এই ব্যবসায়ের পরিবেশের উন্নয়ন করা বা উন্নয়নে সহায়তা করা। এরপরে দেখো অ্যাজ দ্য অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট, আমরা এখানে বলছি যে অ্যাজ দ্য বেসিক অফ অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট, অর্থাৎ বণিক সভা কিন্তু বিভিন্ন সময় সরকারকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকে, পরামর্শ দিয়ে কিন্তু সরকারকে সহযোগিতা করে থাকে। যেমন কিছু কিছু প্রণয়নের ক্ষেত্রে, যেমন ধরো কর নীতি, ভ্যাট নীতি বা বাজেট প্রণয়ন, এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই চেম্বার অফ কমার্স কিন্তু সরকারকে সহায়তা করে থাকে। এরপরে দেখো লেখা আছে যে রেসপন্সিবিলিটি টু গভর্নমেন্ট, এবং সরকারের যে প্রতিনিধিত্ব। হ্যাঁ, অর্থাৎ বণিক সভা কিন্তু যে ব্যবসায়ী এবং শিল্প মালিকদের একটা সংগঠন অবশ্যই, এবং এই সংগঠনটি কিন্তু বৈদেশিক যে বাণিজ্য, সেই বাণিজ্যের উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের যে প্রতিনিধি বা সরকারের প্রতিনিধি হিসেবে কিন্তু কাজ করে থাকে, এবং এরা কিন্তু এভাবেই মানে অনেক অনেক সময় দেশের স্বার্থ রক্ষা করে। তারপরে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে ডিসলভ কনফ্লিক্ট, অর্থাৎ বিরোধ নিষ্পত্তির কথা বলা হচ্ছে। অনেক সময় ব্যবসায়ীদের মধ্যে কিন্তু বিভিন্ন মানে অনেক সময় বিষয় থাকে, যে সেই বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে বা বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে সালিশের মাধ্যমে যখন সেই সমস্যার সমাধান করা হবে, তখন কিন্তু এই চেম্বার অফ কমার্স কিন্তু তোমার গঠন করা হয়, বা সালিশের মাধ্যমে যখন সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই চেম্বার অফ কমার্স গঠন করা হবে, কিংবা চেম্বার অফ কমার্স যদি আগে থেকে থাকে
তাহলে সেক্ষেত্রে তাদের মাধ্যমে কিন্তু আবার এটি কমিটি থাকবে, সেই কমিটির মাধ্যমে কিন্তু আবার এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করা হয়ে থাকে। তো এটাও একটা উদ্দেশ্য যেন বিরোধগুলো নিষ্পত্তি থাকে। এবারে দেখো যে ব্যবসায়ের যে বিধিবিধান বা বিধিবিধান প্রণয়ন আমরা যদি বলি, বা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন, সেক্ষেত্রেও কিন্তু বা এই বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। যেমন ধরো কোনো কারণে যদি কোনো একটা গ্রুপ বলে যে হ্যাঁ আমরা আজ থেকে এই কাজটা করবো, এত টাকা, তত আগের একটা রেট ছিল, হয়তো পরবর্তীতে আরেকটি রেট হয়ে গেল, তো সেক্ষেত্রে তাদের সম্মতিক্রমে কিন্তু এই জিনিসটি ঘটবে। এই বিধিবিধান বা প্রণয়ন বা অনেক সময় মানে বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু সুশৃঙ্খল একটা পরিবেশ আনয়ন করার জন্য এই কাজটা করা হয়। কেননা একই জিনিস যদি দেখা যায় একটা একজন কেউ কম দামে বিক্রি করছে, আরেকজন কেউ বেশি দামে বিক্রি করছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে একটা সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান থাকে না। এই জন্য যেমন ধরো আমরা যদি উদাহরণ দিই, আমরা সিম্পল একটা উদাহরণ দিই, তাহলে দেখা যাবে যে যেমন ফটোকপি দোকানদাররা দেখবা যে যখন একটা সমিতি থাকে তাদের কিন্তু, এবং তারা যখন বলে যে আমরা এবারে বাড়িয়ে দিব, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা আবার দেখবে যে বাস মালিকেরা বললো যে হ্যাঁ আমরা এটা বাড়িয়ে দিচ্ছি। এরকম বিভিন্ন আমরা একটু আমাদের আশপাশে তাকালে বুঝতে পারবো যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন তাদের যে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নীতি অ্যাপ্লাই করে, এবং এই নীতির সময় তারা কিন্তু আমরা দেখতে পাই যে সমন্বিতভাবে তারা কিন্তু একটা সিদ্ধান্তে আসে, এবং এই ব্যবসায়ের যে বিধিবিধান সেই বিধিবিধান কিন্তু প্রণয়ন করে থাকে। তো এটির ক্ষেত্রেও কিন্তু বণিক সভা অনেক বেশি বড় ভূমিকা পালন করে। এবারে দেখো বৈদেশিক বিনিয়োগে আকৃষ্ট করা, আমরা একটু আগে বললাম, হ্যাঁ যেটা আমরা এফডিআই বলে থাকি সাধারণত, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এবারে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট্রাক্টিং ফরেন ইনভেস্টমেন্ট, আমরা বলছি যে যে বাইরের যে ইনভেস্টররা রয়েছেন তারা যেন দেশের ভিতরে এসে ইনভেস্টমেন্ট করতে পারে, জন্য এই চেম্বার অফ কমার্সের মাধ্যমে কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। বা অনেক সময় এই বাংলাদেশের বা অন্য একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে শিল্পপতিদের সাথে একটা সম্পর্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু বাংলাদেশে এসে বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে শুধু যে তাদের স্বার্থ রক্ষিত হয় তাও নয়, আসলে একটা দেশের স্বার্থও কিন্তু রক্ষিত হয়। এবারে দেখো বাজারের যে সম্প্রসারণ সেটি, এবারে প্রকাশনামূলক যে কাজ সেটি, এই জিনিসগুলো ঘটে থাকে। এবারে দেখো বণিক ও শিল্প সভার কার্যাবলী, আমরা এই জিনিসগুলো দেখতে পারি। তারপরে অ্যাট্রাকশন ফরেন ইনভেস্টমেন্ট বললাম, মার্কেট এক্সপেনশন বলেছি। এবারে দেখো ফাংশনস রিলেটিং টু পাবলিকেশনস, আমরা এখানে বলছি যে প্রকাশনামূলক যে কাজ রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ব্যবসাদের সিদ্ধান্ত গ্রহণে এই চেম্বার অফ কমার্স কিন্তু সাহায্য সহযোগিতা করে থাকে। তাহলে বিভিন্ন গোষ্ঠী অর্থাৎ একই কাজের ভিত্তিতে হতে পারে সেটি, এবং নির্দিষ্ট একটা অঞ্চলের ভিত্তিতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু যদি নিচের দিকে তাকাই, যেমন প্রকাশনা শিল্পগুলোও কিন্তু তাদেরও একটি কিন্তু বণিক সভা রয়েছে সবার ক্ষেত্রে। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখো যে ফাংশনস অফ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কি কি কাজ করে। আমরা একটু আগে যে কথাগুলো বলেছি উদ্দেশ্য, তার সঙ্গে অবশ্যই এখানেও কিছু কিন্তু আমরা মিল পাবো। যেমন প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ মেম্বার্স, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যে সদস্য যারা থাকবে সেই সদস্যদের মধ্যে আমরা দেখতে পাই যে প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ মেম্বার্স, অর্থাৎ যারা সদস্য থাকবে তাদের যে স্বার্থ থাকে সেই স্বার্থগুলো কিন্তু সংরক্ষণ করার জন্য আসলে স্বার্থ রক্ষার ক্ষেত্রে কিন্তু এই কাজ করে। এরপরে দেখো অ্যাচিভিং প্রসপারিটি ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, বলছে যে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে যে সমৃদ্ধি অর্জন, সেই সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিন্তু চেম্বার অফ কমার্স কাজ করে থাকে। এরপরে বাজার যে সম্প্রসারণ, আমি একটু আগে বললাম এক্সপেনশন অফ মার্কেট, বাজার সম্প্রসারণ করার ক্ষেত্রে যে শুধু দেশের বাজারে না, সেটি আন্তর্জাতিকভাবেও কিন্তু এই পণ্যের বাজার সৃষ্টি করার ক্ষেত্রে চেম্বার অফ কমার্স অনেক বেশি মানে ভূমিকা পালন করে। আবার বাইরের কেউ যেমন বাংলাদেশের ইপিজেডে কেউ বিনিয়োগ করবে, সেক্ষেত্রেও কিন্তু এই চেম্বার অফ কমার্স অনেক বেশি তোমার অগ্রণী ভূমিকা পালন করে। আবার এখানে দেখো কালেক্টিং, অ্যানালাইজিং অ্যান্ড সাপ্লাইং ইনফরমেশন, বলা হচ্ছে যে সে সংগ্রহ করা বা সেটাকে বিশ্লেষণ করা এবং সেই তথ্যগুলোকে আবার সরবরাহ করার ক্ষেত্রেও, অর্থাৎ যে কোনো একটা ব্যবসায়ের, এই যে একটু আগে আমরা কিন্তু দেখেছি যে সরকারকে কিন্তু এই চেম্বার অফ কমার্স তাও তথ্য দিয়ে সহায়তা করে। সেক্ষেত্রে বাংলাদেশ যখন বিভিন্ন কর নীতি বা ভ্যাট নীতি বা হয়তো শুল্ক নীতি বা জাতীয় বাজেট প্রণয়ন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে চেম্বার অফ কমার্সের শরণাপন্ন হয় এবং এই চেম্বার অফ কমার্সের কাছ থেকে তথ্য নিয়ে দেন কিন্তু এই কাজগুলো সম্পন্ন করে। তাহলে সেক্ষেত্রে চেম্বার অফ কমার্স কিন্তু আমরা দেখতে পাই যে এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তারা কিন্তু তথ্য সংগ্রহ করে, তথ্যগুলোকে বিশ্লেষণ করে এবং সেই তথ্যগুলোকে আবার তথ্য যারা গ্রহণকারী বা ব্যবহারকারী তাদের কাছে কিন্তু আবার তারা সাপ্লাই করে। যাই হোক, এবারে দেখো যে প্রভাব
প্রভাব লেখো ইস্যু, এখানে বলছে ইস্যু সার্টিফিকেট অফ অরিজিন, অর্থাৎ বণিক সভা যে বৈদেশিক বাণিজ্যে সহায়তা করার জন্য আসলে প্রভাব লেখো ইস্যু করে, কারণ বিদেশি পণ্যের মান সম্পর্কিত বিষয় নিশ্চিত হওয়ার জন্য তৎসম্পর্কিত যে সার্টিফিকেট চাই। যাই হোক, এরপরে দেখো যে সদস্যদের যে প্রতিনিধিত্বকরণ, সেই প্রতিনিধিত্বকরণ অর্থাৎ বণিক সভা যে কোনো জটিল বিষয় সমাধানে কিন্তু সদস্যদের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। এবারে সরকারের যে উপদেষ্টা, সেই উপদেষ্টা অর্থাৎ বণিক সভা দেশের যে শিল্প এবং বাণিজ্য নীতি, আমদানি এবং রপ্তানি নীতি, বাজেট প্রণয়ন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সরকারকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে, অর্থাৎ ইস্যু সার্টিফিকেশন অফ অরিজিন এখানে বলা হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রিপ্রেজেন্টেশন ইন ফেভার অফ মেম্বার্স, রিপ্রেজেন্টেশন আমরা বলতেছি রিপ্রেজেন্টেশন ইন ফেভার অফ মেম্বার্স। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সদস্যদের যে প্রতিনিধিত্বকরণের কথা আমরা বলছি সেটি। আবার দেখো অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট, আমি অলরেডি একটু বলেছি যে সরকারের যে উপদেষ্টা হিসেবে কাজ করে বিভিন্ন তথ্য দিয়ে সেটি। তারপর দেখো রিপ্রেজেন্টেটিভ টু গভর্নমেন্ট, এখানে বলা হচ্ছে যে সরকারের যে প্রতিনিধিত্ব সেটি। তারপরে অ্যাকসেপ্টেশন, এখানে দেখো অ্যাকসেপ্টেশন বা অ্যাকসেপ্টিং বলা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিয়োগ যে বিল, সেই বিলের স্বীকৃতি। অর্থাৎ বণিক সভা আসলে কি করে, এর সদস্যদের যে স্বার্থ বিবেচনা করা হয়, স্বার্থ বিবেচনা করে এবং এর উপরে ভিত্তি করেই কিন্তু প্রস্তুতকৃত যে বিনিময় বিল থাকবে, সেই বিনিময় বিলে কিন্তু স্বীকৃতি প্রদান করে থাকে। এরপরে দেখো অ্যাজ এ, এটা আরবিট্রেটর বলা হচ্ছে, আরবিট্রেটর অর্থাৎ আমরা বলছি সালিশি করা, বা অনেক সময় তোমার হচ্ছে যে সালিশি করা বলা যেতে পারে, বা সালিশের যে মূল কর্মকর্তা সেটি হিসেবে কিন্তু অনেক সময় ভূমিকা পালন করে থাকে। যেমন একটু আগে আমরা বলেছি যে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বা সালিশ বোর্ড হিসেবে কিন্তু এই চেম্বার অফ কমার্স ভূমিকা পালন করে। এরপরে দেখো জনকল্যাণমূলক কাজ কিছু রয়েছে, যেমন পাবলিক ওয়েলফেয়ার ফাংশনস এর কথা বলছি আমরা, যে সেই পাবলিক ওয়েলফেয়ার ফাংশনস এ কিন্তু এটি কাজ করে। অর্থাৎ পাবলিক ওয়েলফেয়ার অর্থাৎ বণিক সভা এখানে যেমন তোমার হচ্ছে বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, পাঠাগার, এরপরে প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি কিন্তু নানা ধরনের এই চেম্বার অফ কমার্স কিন্তু এই কাজগুলো করে থাকে। এরপরে আমরা যদি দেখি প্রিপারিং কোডের রুলস অফ বিজনেস, অর্থাৎ একটা ব্যবসায়ের যে বিধিবিধান, সেই বিধিবিধানগুলো কিন্তু প্রণয়ন করার ক্ষেত্রেও এটি কাজ করে। এই বিষয়গুলো এরকমই, অর্থাৎ আমরা এখানে দেখেছি যে বিভিন্ন বিধিবিধান যেগুলো প্রণয়ন করে, অর্থাৎ প্রিপারিং কোডেড রুলস অফ বিজনেস। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এক্সপেনশন অফ বিজনেস এডুকেশন, আমরা বলছি যে ব্যবসায় যে শিক্ষা, সেই শিক্ষার সম্প্রসারণ করা থাকে। তোমরা জানো যে এই চেম্বার অফ কমার্সের কিন্তু তারা কিন্তু এই ব্যবসায় সম্প্রসারণ অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রেনিং এর প্রোগ্রামের আয়োজন করে, বাইরে যাওয়ার সুযোগ সৃষ্টি করে, দেশের ভিতরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিগ্রির কাজ করার সুযোগ থাকে। সবকিছু মিলিয়ে তারা কিন্তু আসলে যে ব্যবসায়িক যে জ্ঞান বা ব্যবসায়ের যে একটা ডিগ্রি বা ব্যবসায়ের যে একটা শিক্ষা, সেই শিক্ষার উন্নয়নে কিন্তু তারা কাজ করে থাকে। এক্সপেনশন বিজনেস এডুকেশন। এবং আরেকটি বিষয় দেখো অ্যাট্রাক্টিং ফরেন ইনভেস্টমেন্ট, আমরা কিন্তু অলরেডি বলেছি যে যেটা আমরা বলছি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ এফডিআই বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে একটি দেশের যেমন এখানে ফাংশনাল রিলেটিং টু পাবলিকেশনস বলা হচ্ছে এখানে, যে আমাদের যে প্রকাশনামূলক যে কাজ, সেই প্রকাশনামূলক কাজগুলো কিন্তু করা হয়েছে। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম যে আসলে অবজেক্টিভের সঙ্গে আমরা ফাংশনাল কিন্তু অনেক বেশি মিল পাবো। আমরা এবারে আলোচনা যেটি করব সেটি হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ চেম্বার অফ কমার্স। এখানে আসলে চেম্বার অফ কমার্স আসলে গুরুত্বগুলো কি কি আমরা একটু এটা দেখানোর চেষ্টা করব। দেখো যে গুরুত্বগুলো রয়েছে এর মধ্যে শুরুতেই যে গুরুত্ব সেটি হচ্ছে যে আসলে কি যে কোনো একটা উদ্দেশ্য অর্জনে কিন্তু সফলতার জন্য একটা সংগঠন অবশ্যই প্রয়োজন, এটা আমরা সবাই জানি। এবং এরা কিন্তু ব্যবসায়ীদের যে সহায়তা করার পাশাপাশি সরকারকে কিন্তু সঠিক একটা বাণিজ্য নীতি তৈরিতে কিন্তু পরামর্শ দিয়ে থাকে। বস্তুত দেশের যে আমরা বলতে পারি যে অর্থনৈতিক যে উন্নতি, এই উন্নতিটা করারই কিন্তু তার মূল লক্ষ্য। হ্যাঁ, এবং বণিক সভা সাধারণত একটা নির্দিষ্ট অঞ্চল, শহর বা দেশের যে ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল অবাণিজ্যিক একটা প্রতিষ্ঠান আমরা দেখেছি এটা। এবং এই বণিক সভা কিন্তু দেশের যে শিল্প এবং বাণিজ্যের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। এবং মূল কথা বলা যেতে পারে তাদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ কিন্তু সর্বদাই উন্নয়নমূলক। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আর কি কি গুরুত্ব আমরা যে চিন্তা করতে পারি, তাহলে স্ক্রিনে দেখো তোমরা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। আমি একটু আগে বললাম, ধরো
কোনো একটি মানুষ ব্যবসা করবে, নতুন একজন উদ্যোক্তা সৃষ্টি হয়, তো সেক্ষেত্রেও কিন্তু সে চাইবে যে আমি অবশ্যই ইনফরমেশনগুলো নিব বর্তমানে কি কি করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে এই চেম্বার অফ কমার্স কিন্তু তাদেরকে হেল্প করতে পারবে। যে কমিটি রয়েছে বা যে একটা বডি রয়েছে, সেই বডির কাছে গেলে কিন্তু কিছু তথ্য পাবে। অর্থাৎ শীর্ষ যে সংগঠন আমরা বলতে পারি বণিক সভা, ব্যবসায়ীদের সংগঠন, এরা কিন্তু প্রয়োজনীয় তথ্য বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মানে শুধু সংগ্রহই শুধু করে না, এরা কিন্তু সেগুলো বিশ্লেষণ করে আবার যারা ব্যবহার করে তাদের সাথে কিন্তু সেটা শেয়ার করে। এবং বাণিজ্যের যে পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি, সেটা প্রতিনিয়ত কিন্তু পরিবর্তনশীল, এবং এই জন্যই এই তথ্যগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এই তথ্যগুলো সংগ্রহ করা এবং পরিবর্তনশীল অবস্থা সম্পর্কে জানা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় মানে লোকসান হওয়ার কিন্তু সম্ভাবনাটা রয়ে যায়। এই জন্য এই আমরা যদি বলি যে ইনফরমেশন এক্সচেঞ্জের ক্ষেত্রে অবশ্যই চেম্বার অফ কমার্সের অনেক বেশি গুরুত্ব রয়েছে, এবং বণিক সভা কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করে প্রতিনিয়তই, বা এবং সেগুলো কিন্তু প্রত্যেক মাসে এর নিজস্ব যে একটা প্রকাশনা রয়েছে, সেই প্রকাশনার কিন্তু আবার সেটিকে তোমার হচ্ছে যে ছাপানোর একটা ব্যবস্থা করে থাকে। অর্থাৎ আমরা সবশেষে বলতে পারি তথ্য বিনিময়ের মাধ্যমে সদস্যদের যে পণ্য বাজার, সেই পণ্য বাজার কিন্তু সম্প্রসারিত হয়। এরপরে দেখো বলা হচ্ছে যে ডেভেলপিং এক্সপোর্ট ট্রেড। আমরা জানি যে রপ্তানির যে ব্যবসায়, সে রপ্তানি ব্যবসায় কিন্তু একটি পণ্য, একটি দেশের একটা পণ্য সম্পর্কে বিদেশিদের কাছে কিন্তু অবশ্যই একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে। এবং এই ভালো ধারণা দেওয়ার চেষ্টা করার ক্ষেত্রে বা ভালো ধারণা সৃষ্টি করার ক্ষেত্রে বিদেশি যে বায়ার থাকবে, এই তাদের কাছে ভালো ধারণা সৃষ্টি করার ক্ষেত্রে বণিক সভা কিন্তু বা চেম্বার অফ কমার্স কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে থাকে বা পজিটিভ ভূমিকা পালন করে থাকে। এই লক্ষ্যে আসলে বণিক সভা পণ্যের উৎপত্তি এবং গুণগত মান সম্পর্কে প্রয়োজনীয় সনদ প্রদান করে থাকে। এবং আমরা জানি যে ক্রেতা বিক্রেতাকে কিন্তু শুধু পণ্যের মানেই নয়, অনেক সময় কিন্তু আর্থিক যে লেনদেন, সেই আর্থিক লেনদেনের নিশ্চয়তাও কিন্তু প্রদান করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এক্সপোর্টে কিন্তু চেম্বার অফ কমার্স অনেক ভালো ভূমিকা পালন করে। এবারে দেখো এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিবেশ উন্নয়ন। যে কোনো একটা দেশের যে শিল্প এবং বাণিজ্য, সেই শিল্প এবং বাণিজ্যের একটা এর জন্য কিন্তু একটা সুন্দর এবং অনুকূল একটা পরিবেশ দরকার। আর বণিক সভার বিভিন্ন উপায় শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ীদেরকে কিন্তু তাদের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সহায়তা প্রদান করে থাকে। প্রয়োজনে ব্যবসায়িক যে পরিবেশ সৃষ্টির জন্য সরকারকে প্রভাবিত করে থাকে। এবং উন্নত ব্যবসায় পরিবেশ, অবশ্যই আমরা সবাই জানি উন্নত ব্যবসায় পরিবেশ কিন্তু একটা অর্থনীতিকে সমৃদ্ধ করে। তাহলে আমরা পক্ষান্তরে কিন্তু বলতেই পারি যে চেম্বার অফ কমার্স কিন্তু একটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়তা করে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটিও একটি গুরুত্বপূর্ণ গুরুত্ব। এবারে চলে যাচ্ছি যে ট্রেনিং প্রোগ্রাম। আমরা যদি বলি ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ প্রশিক্ষণ কর্মসূচির কিছু তারা আয়োজন করে থাকে। তাহলে সেক্ষেত্রে এই ট্রেনিং প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে ট্রেনিং প্রোগ্রামের কথা বলছি আমরা, যে দক্ষ জনবল কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত, এটা আমরা সবাই জানি। এবং এই বণিক সভা কিন্তু নতুন যে শিল্প উদ্যোক্তা তৈরি, এই শিল্প উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে চেম্বার অফ কমার্স এবং শুধু তাই নয়, যারা বর্তমানে শিল্প উদ্যোক্তা রয়েছেন তাদের যে দক্ষতা বৃদ্ধি, সেই দক্ষতা বৃদ্ধির জন্য বা পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে। এই জন্যই এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে অবশ্যই নতুন করে উদ্যোক্তা সৃষ্টি করা, এবং বর্তমানে যে উদ্যোক্তা রয়েছে তাদের কিন্তু তাদেরকে আবার সে মানে ব্যবসায়ের সম্প্রসারণের লক্ষ্যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও চেম্বার অফ কমার্সের গুরুত্ব অপরিসীম। আমরা এবারে যেটা আছে সেটি দেখো যে পুটিং প্রেশার ইন ফর্মুলেটিং ফেভারেবল লস। এখানে বলা হচ্ছে যে সহায়ক যে আইন আছে, সে আইন প্রণয়নে কিন্তু চাপ প্রয়োগ করতে পারে। অর্থাৎ বণিক সভা দেশের যে শিল্প এবং বাণিজ্যের যে সম্প্রসারণ এবং উন্নয়ন কল্পে সহায়ক যে আইন প্রণয়ন করার জন্য সরকারকে চাপ সৃষ্টি করবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করবে। বর্তমানে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা কিন্তু সরকার ও বিরোধী যে রাজনীতিক থাকে তাদের কিন্তু এক টেবিলে বসার ব্যবস্থা কিন্তু অনেক সময় করে থাকে, যদিও সেটি বাংলাদেশে অনুপস্থিত। বা এক্ষেত্রে অনেক সময় চাপ সৃষ্টি করতে পারে যে বিভিন্ন সরকারের বিভিন্ন কর নীতি বা ভ্যাট নীতি বা সেটি বাজেট প্রণয়নের ক্ষেত্রে বা বাজেটে কোন সাইডকে অগ্রাধিকার দেবে, সেক্ষেত্রে এই চেম্বার অফ কমার্স কিন্তু সেক্ষেত্রে সরকারকে একটা চাপ সৃষ্টি করতে পারে। তো এ ছিল পরের যে টপিকস, পরের যে আরেকটি গুরুত্ব সেটি হচ্ছে দেখো রিসার্চ ওয়ার্ক। আমরা বলতে পারি
যে যে গবেষণা কার্যের কথা আমরা বলছি, যে একটি দেশের যে শিল্প বাণিজ্য, সরকারি যে রীতিনীতি, দেশের যে বিরাজমান যে বাণিজ্যিক পরিস্থিতি, সে পরিস্থিতি সম্পর্কে যে গবেষণা কার্য পরিচালনা করবে সেটি, এবং গবেষণা কার্যের মাধ্যমে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে যে বিরাজমান সমস্যা এবং ভবিষ্যতের যে সম্ভাব্য সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে তার সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ রিসার্চের যে কাজগুলো রয়েছে সেই রিসার্চের কাজগুলোর ক্ষেত্রে কিন্তু এই চেম্বার অফ কমার্স ভূমিকা পালন করে, এবং সেক্ষেত্রেও কিন্তু এর একটা গুরুত্ব রয়েছে। এবারে দেখো রিডিউসিং আনইকুয়াল কম্পিটিশন। এখানে বলা হচ্ছে যে যে কম্পিটিশনটা হবে, প্রতিযোগিতাটা হবে, এটা অসম যে প্রতিযোগিতাগুলো রয়েছে সেই অসম প্রতিযোগিতাগুলো কিন্তু রিডিউস করার ক্ষেত্রে, অর্থাৎ বণিক সভার মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্প উদ্যোক্তা বা ব্যবসায়িক গোষ্ঠী থাকবে, সে এর সঙ্গে কিন্তু মিলিতভাবে আমরা যে ব্যবসায়িক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিচালনা করা হয়, এবং এই সবার সম্মতিত ক্রমে কিন্তু একটা রীতিনীতি বা একটা নিয়ম কানুন সেটাকে প্রণয়ন করা হয়। তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই, অর্থাৎ এটা কিন্তু একটা অনেকটা মেনে চলার অঙ্গীকারও কিন্তু ওখানে থাকে। ফলশ্রুতিতে যে পরস্পরের সঙ্গে যখন এখানে অসম কোনো প্রতিযোগিতা কিন্তু লক্ষ্য করা যায় না, অর্থাৎ কেউ একজন দাম বাড়িয়ে দিবে, কেউ একজন কমিয়ে দিবে, সেল কারো বৃদ্ধি হয়ে গেল, এই ধরনের কোনো ঘটনা ঘটে না, সবাই সমতার ভিত্তিতে আসে। সেজন্য কিন্তু এই যে অসম যে প্রতিযোগিতা সেই অসম প্রতিযোগিতা কিন্তু হ্রাস পায়, এবং এটিও কিন্তু একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য অবশ্যই এই চেম্বার অফ কমার্স এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় চেম্বার অফ কমার্সের, যে এই চেম্বার অফ কমার্সের কারণে কিন্তু এই অসম প্রতিযোগিতাটি হ্রাস পায়। আবার দেখো সলভিং ডিসপিউটস, আমি একটু আগে বললাম বা অনেক আগে থেকেই বলছি এই কথাটি, যে ব্যবসায়িক যে লেনদেন, সেই ব্যবসায়িক লেনদেনের সময়ে বা একটি ব্যবসায়ীর সঙ্গে আরেকটি ব্যবসায়ীর কোনো একটি বিষয় নিয়ে বিরোধ সংক্রান্ত বিষয়ে সেটার নিষ্পত্তির জন্য কিন্তু এই চেম্বার অফ কমার্স এখানে তোমার হচ্ছে যে আরবিট্রার হিসেবে এখানে কিন্তু কাজ করে, এবং সালিশের মাধ্যমে সেটি কিন্তু সমাধানের চেষ্টা করে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাংশনস অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন। এখানে বলা হচ্ছে যে আসলে শিল্প মালিক যে সমিতি রয়েছে বা শিল্প মালিকের যে সমিতি রয়েছে আমরা সবাই জানি, সেই শিল্প মালিক সমিতি আসলে আমরা যদি দেশের কথা চিন্তা করি তাহলে দেশের ভিতরেও রয়েছে, আবার যদি আমরা বাইরের কথা চিন্তা করি একটু তাহলে বলবো যে ওয়ার্ল্ড ব্যাংক বলি, IMF বলি, ILO বলি, বা যেটাই বলি না কেন, এগুলো সবই কিন্তু আসলে প্রত্যেকটি দেশের কথা চিন্তা করে তাহলে দেখবো যে এই সংগঠনগুলোতে কিন্তু অনেকগুলো দেশ একসঙ্গে রয়েছে। আমরা যদি এরকম বলতে পারি তাহলে সেক্ষেত্রে এই WTOর কথা যদি বলি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেখানে কিন্তু 193। তাহলে এই যে এই জিনিসগুলো, এই এতগুলো দেশ সেখানে রয়েছে, তাহলে অবশ্যই তাদের স্বার্থ রক্ষার জন্য রয়েছে, এবং এটিও কিন্তু এই যে একটা মালিকের যে সমিতি সেটি, এটাও কিন্তু একটা তোমার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যে এমপ্লয়ার্স, সেই এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বলতে পারি আমরা। এবং বাংলাদেশে রয়েছে এরকম। তো এই বণিক সমিতির যে সেটা বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ার অ্যাসোসিয়েশন, এদের আসলে কাজগুলো কি কি, এটি আমাদের এখনকার আলোচনার বিষয়বস্তু। দেখো লেখা, টু সলভ লেবার রিলেটেড প্রবলেমস ইন ইন্ডাস্ট্রি। আসলে শিল্পের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, শিল্প সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ার অ্যাসোসিয়েশনের কাজ বা তারা করে থাকে। এরপর আর কি কি করে থাকে, টু প্রেজেন্ট দ্য লেবার অ্যাক্ট কমিশন, অর্থাৎ তোমাদের যে শ্রম আইন কমিশন, সে শ্রম আইন কমিশনের প্রতিনিধিত্ব করে সেটি। আবার দেখো ওয়ার্কস অ্যাজ এজেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড চেম্বার অফ কমার্স, তাহলে এখানে বলা হচ্ছে যে শিল্প এবং বণিক সভার যে প্রতিনিধি, সে প্রতিনিধি হিসেবে কাজ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মেইনটেইন দ্য গুড রিলেশনশিপ বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়, অর্থাৎ ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্কটি বজায় রাখার চেষ্টা করে। এরপরে দেখো এটি বাংলাদেশের যে শিল্প মালিক রয়েছে সেই শিল্প মালিকদের যে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, সেই আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কিন্তু এটি অবদান রাখে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপ সোশিও ইকোনমিক কন্ডিশনস অফ ইন্ডাস্ট্রি অনার্স। এরপরে দেখো যে কন্ট্রিবিউট টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে কিন্তু এটি বড় ভূমিকা রাখে। এরপরে দেখো টু হেল্প ইন্ডাস্ট্রি মডার্নাইজেশন, অর্থাৎ শিল্পের যে আধুনিকায়ন, সেই শিল্পের আধুনিকায়নের ক্ষেত্রে কিন্তু এটি সাহায্য করে থাকে বা এটি সহায়তা করে থাকে। এরপরে টেক সাইড ইন ফেভার অফ ম্যানেজমেন্ট ইন হায়ার লেবার কোড, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে সেটি শ্রম আদালতে চলে গেছে এবং সর্বোচ্চ শ্রম আদালতে কিন্তু সেক্ষেত্রে মালিকদের পক্ষে কিন্তু সেটা কাজ করে। এরপরে
টু টেক পার্ট ইন মেইনটেইন ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন, আমরা বলছি যে শিল্পীয় যে নিয়ম শৃঙ্খলা, সেই নিয়ম শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রেও কিন্তু এটি অংশগ্রহণ করে বা সেটি সহায়তা করে থাকে বা বজায় রাখতে সেটি কাজ করে থাকে। আর সবশেষে বলেছি হেল্প ইন মডার্নাইজিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, আমরা বলি শিল্পীয় যে ব্যবস্থাপনা বা আমরা যদি বলি যে আন্তর্জাতিক যে বাণিজ্যের যে সম্প্রসারণ এবং সেই সম্প্রসারণের ক্ষেত্রে এটিও কিন্তু কাজ করে। অর্থাৎ শিল্প ক্ষেত্র আমরা যদি বলি যে শিল্পীয় ক্ষেত্র বা শিল্পীয় যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার যে আধুনিকায়ন, সেই আধুনিকায়নও কিন্তু এখানে আমরা এটাও কিন্তু একটা কাজ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের। এছাড়াও দেখা যাবে যে এটি কিন্তু কি করে আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণের জন্য সরকারের পক্ষে বিভিন্ন বিদেশি শিল্প মালিকদের সাথে কিন্তু সেটা আলাপ আলোচনা করে সরকারের পক্ষে। এবং সেক্ষেত্রে এই শিল্পের সর্বোপরি আমরা বলতে পারি শিল্পের এবং বাণিজ্যের সম্প্রসারণের জন্য সরকারকে আসলে বিভিন্নভাবে এটি কিন্তু পরামর্শ দিয়ে থাকে। তো যাই হোক, এটি ছিল আমাদের আজকের আলোচনার শেষ বিষয়বস্তু। তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে থাকার জন্য। তোমাদের সবাইকে আবারও ক্লাস 4 এটির দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে।